আসসালামু আলাইকুম। আজ 11ই ডিসেম্বর 2025 বৃহস্পতিবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। চূড়ান্ত জানা গেল তারেক রহমান নির্বাচনের আগে ফিরবেন কিনা। বিএনপির বৈঠক থেকে ক্ষোভে বেরিয়ে গেলেন কমরেড সাইফুল হক। দৈনিক আমাদের সময় পত্রিকা দখলের গোপন কাহিনী। এবার বিস্তারিত। ঢাকা ৬ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, এই মাসেই আমাদের নেতা তারেক রহমানের বাংলাদেশে বহুল প্রতীক্ষিত প্রত্যাবর্তন ঘটবে। দীর্ঘদিন ধরে যিনি সুদূর লন্ডনে বসে আমাদের গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়ে চলেছেন, তিনি দেশে ফিরে এসে বাংলাদেশকে আবার একটি গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবেন। এদিকে চ্যানেল আই এর এক টকশোতে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, তারেক রহমান নির্বাচনের আগে আর দেশে আসবেন না। তিনি রাজনীতি বিশ্লেষক ডাক্তার জাহেদুর রহমানের রেফারেন্স টেনে বলেন, ডাক্তার জাহেদ ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, তারেক রহমান নির্বাচনের আগে আসছেন না, তার তথ্য সঠিক। এদিকে বিশ্লেষকরা বলছেন, আওয়ামী লীগ শাসনামলের শেষ সময়ে এসে ডাক্তার জাহেদ ইউটিউবার হিসেবে বেশ পরিচিতি পান। ছাত্র জীবনে তিনি ছাত্র ইউনিয়নের সঙ্গে যুক্ত থাকলেও পরে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা মনোনীত হন। কিন্তু গণঅভ্যুত্থানের পর তিনি তারেক রহমান ও বিএনপির অঘোষিত থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করতে শুরু করেন। বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে তার সম্পর্ক খুব ঘনিষ্ঠ। ফলে ডাক্তার জাহিদুর রহমান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যে তথ্যটি ফেসবুকে দিয়েছেন, সেটি সত্য হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরানের লেবার পার্টির পর এবার গণতন্ত্র মঞ্চ সম্পর্ক ছিন্ন করবে বিএনপির সঙ্গে, এ প্রশ্ন জোরালোভাবে উঠেছে। মঙ্গলবার রাতে বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের শরিক দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সঙ্গে দলটির নেতাদের বৈঠক হয়েছে। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, আলোচনায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক সন্তুষ্ট হতে পারেননি। তিনি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আলোচনা অসমাপ্ত রেখে বের হয়ে যান। বৈঠকে সাইফুল হক সহ দলটির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান উপস্থিত ছিলেন। বিএনপির পক্ষে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ ৩ নেতা। তারা দীর্ঘ সময় জোটের মনোনয়নের ব্যাপারে আলোচনা করেন। মঙ্গলবারের বৈঠকে দীর্ঘ আলোচনার মূল বিষয়বস্তু ছিল সাইফুল হক যে আসনে নির্বাচন করতে চাইছেন, সেখানে বিএনপি তাকে মনোনয়ন নিশ্চিত করতে কিছুটা অপারগতার ইঙ্গিত দিচ্ছে। এজন্য বিএনপির হাইকমান্ড বিব্রত। এ পরিস্থিতিতে তারা ক্ষমতায় গেলে সাইফুল হককে কিভাবে মূল্যায়ন করা হবে সে বিষয়ে কথা বলেন। তবে সাইফুল হক বিএনপির নীতি নির্ধারকদের সঙ্গে একমত হতে পারেননি। তিনি আলোচনা অসমাপ্ত রেখে বের হয়ে যান। সাইফুল হক মতিঝিল, পল্টন, শাহজাহানপুর, শাহবাগ ও রমনা ৮ আসনে নির্বাচন করতে আগ্রহী। সেখানে সম্ভব না হলে তিনি ঢাকা ১২ আসনে তেজগাঁও, শিল্পাঞ্চল, হাতিরঝিল, শেরেবাংলা নগর নির্বাচন করতে চান। সাইফুল হক এই এলাকার বাসিন্দা ও ভোটার। তেজগাঁও শিল্পাঞ্চলে তার সাংগঠনিক কার্যক্রম রয়েছে। যদিও দুটি আসনেই বিএনপি গত ৩ নভেম্বর প্রার্থী ঘোষণা করেছে। তারা হলেন ঢাকা ৮ আসনে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং ঢাকা ১২ আসনে ঢাকা মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। এদিকে আস্থা অনাস্থার সম্পর্কের মধ্যেই বুধবার বিকেলে রাজধানীর শিশু কল্যাণ ভবনে নাগরিক ঐক্যের কার্যালয়ে এক জরুরি সভা ডাকে যুগপৎ আন্দোলনের শরিক ২৯টি দলের শীর্ষ প্রতিনিধিরা। সভার মূল বিষয়বস্তু ছিল বিএনপির বর্তমান আচরণ এবং আসন্ন নির্বাচনে শরিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করার বিষয়ে। দলগুলো ২-১ দিনের মধ্যেই বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করে নিজেদের অবস্থান তুলে ধরবেন বলে সিদ্ধান্ত হয়েছে। বৈঠকে ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণতন্ত্র মঞ্চ, গণ অধিকার পরিষদ, গণফোরাম ও নেজাম ইসলাম পার্টির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। যুগপথের একাধিক নেতা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেছেন, তারা দীর্ঘদিন ধরে বিএনপির সঙ্গে রাজপথে যুগপৎ আন্দোলন করে আসছেন, বহু প্রতিকূলতা ও নির্যাতন এবং হামলা মামলা সহ্য করেছেন। কিন্তু নির্বাচনের মতো গুরুত্বপূর্ণ মুহূর্তে এসে যখন আসন বন্টন ও ক্ষমতা ভাগাভাগির প্রশ্ন আসছে, তখন তাদের আলোচনার বাইরে রাখা হচ্ছে। খোঁজ নিয়ে জানা গেছে, যুগপথের শরিক ২৯টি দলের শীর্ষ নেতাদের সভায় তীব্র অসন্তোষ প্রকাশ করা হলেও বিএনপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার মতো কোনো চরম পদক্ষেপ নিতে চাইছে না দলগুলো। বরং তারা এই সম্পর্কের ভিত্তিতেই নিজেদের দাবিগুলো জোরালোভাবে উত্থাপন করার সিদ্ধান্ত নিয়েছেন।
স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন। তিনি আবারও গণ অধিকার পরিষদে যোগ দিতে চান বলে দাবি করেছেন দলটির সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। বেসরকারি টেলিভিশন চ্যানেল 24কে রাশেদ খান জানিয়েছেন, আসিফ মাহমুদ গণ অধিকার পরিষদে ফিরতে আগ্রহী। অতীতেও তিনি আমাদের সঙ্গে ছিলেন, তাই নেতৃত্ব পর্যায়ে তার প্রত্যাবর্তন নিয়ে ইতিবাচক আলোচনা চলছে, তবে এখনও কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। তবে তিনি এও বলেন, আসিফ মাহমুদকে দলে ফেরানো হলে তাকে সম্মানজনক পদ দেয়া হবে। এদিকে এখন স্পষ্টভাবে ঘোষণা না দিলেও আসিফ মাহমুদ কোন দলে যাচ্ছেন সে বিষয়ে তিনি নিজে কিছু জানাননি। বুধবার সন্ধ্যায় যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে লিখিত পদত্যাগপত্র জমা দেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধান উপদেষ্টা পদত্যাগপত্র গ্রহণ করে দুই উপদেষ্টার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেছেন। লিখিত বক্তব্যে ডক্টর ইউনূস বলেন, অভ্যুত্থানে নেতৃত্ব দিয়ে তোমরা ফ্যাসিবাদী শাসন থেকে জাতিকে মুক্তির পথে যেভাবে অবদান রেখেছ তা জাতি মনে রাখবে। ভবিষ্যতেও গণতান্ত্রিক উত্তরণে তোমরা ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। এর আগে বিকেলে সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দেন তিনি। পদত্যাগের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি নির্বাচন করব এটা নিশ্চিত, তবে পদত্যাগ প্রসঙ্গে এখনই কিছু বলবো না। এটি জানানো হবে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে। দৈনিক আমাদের সময়ের সম্পাদক ও নির্বাহী সম্পাদক অবাঞ্ছিত। দৈনিক আমাদের সময় পত্রিকাটির বর্তমান সম্পাদক আবু সাইদ খান ও নির্বাহী সম্পাদক এহসান মাহমুদকে অবাঞ্ছিত ঘোষণা করেছে প্রতিষ্ঠানটির সংবাদকর্মীরা। এই ঘটনার কারণ জানতে গিয়ে বাংলাদেশ মিডিয়া মনিটর পত্রিকাটির বেশ কয়েকজন সংবাদকর্মীর সঙ্গে কথা বলে জানতে পারে, গত 2 মাস ধরে প্রতিষ্ঠানটির সকলের বেতন বন্ধ, যার জন্য দায়ী এই দুই ব্যক্তি। তারা জানান, বেশ কিছুদিন আগে এক বিএনপি নেতার প্রেসারে প্রতিষ্ঠানে বসানো হয় আবু সাইদ খান ও এহসান মাহমুদকে। এই নিয়োগ প্রক্রিয়ায় বেশ অসন্তুষ্ট হন প্রতিষ্ঠানটির মালিক, ফলে তিনি প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন বন্ধ করে দেন। তখন এই দুই ব্যক্তি বড় ফান্ড এনে প্রতিষ্ঠান চালাবেন বলে সবাইকে কাজ করতে বলেন। কিন্তু সময় যত গড়িয়েছে, সাইদ এহসান পত্রিকাটির পরিচয় ব্যবহার করে নিজেদের ফায়দা লোটা ছাড়া সংবাদকর্মীদের কথা কিছুই ভাবেননি বলেই জানান সংবাদকর্মীরা। ফলে 2 মাসের বেতন বকেয়া হয়, যার জন্য মানবেতর জীবনযাপন করতে হচ্ছে পত্রিকাটির অনেক সাংবাদিককে। এদিকে রাজনৈতিক পরিচয়ের কারণে এতদিন এদের কেউ কিছু বলারও সাহস পায়নি। তবে আজ সন্ধ্যায় মিটিং করে এদের দুইজনকে অবাঞ্ছিত ঘোষণা করে। তাদের অবাঞ্ছিত ঘোষণার কাগজে এখন পর্যন্ত 140 জন স্বাক্ষর করেছে বলেও জানা যায়। এদিকে প্রতিষ্ঠানের সকলেই জানে বিএনপি নেতা আমির খসরু তাদেরকে এখানে বসিয়েছে। এই কথা তারাই কর্মীদের ভয় দেখানোর সময় নানাভাবে বলেছেন। রাজনৈতিক দলের একটা বড় কাজ হচ্ছে জনগণের কাছে যাওয়া, জনগণের কথা শোনা বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের সাবেক সভাপতি এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর মির্জা গালিব। ফেসবুকে নিজের ভেরিফাইড আইডিতে দেয়া এক পোস্টে তিনি একথা বলেন। তিনি বলেন, নিজেদের দাবি দাওয়া জানাতে যেন জনগণকে সবসময় ক্ষমতার কাছে যেতে না হয়, বরং ক্ষমতা নিজেই যেন জনতার দোর গোড়ায় গিয়ে দাঁড়ায়। গালিব আরও বলেন, জামাত জনগণের কথা শোনার জন্য জনতার ইশতেহার তৈরির উদ্যোগ নিচ্ছে। সবার মতামতের ভিত্তিতে জনগণের চাহিদা ও প্রায়োরিটির আলোকে তারা নির্বাচনী ইশতেহার তৈরি করবে। এর পাশাপাশি ইশতেহারে করা প্রতিশ্রুতিগুলো কতটুকু বাস্তবায়ন হচ্ছে, পরবর্তীতে তার একটা ফলো আপ সিস্টেমও থাকবে। এটা একটা অসাধারণ উদ্যোগ। এরকম উদ্যোগের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে মৌলিক পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। জুলাইয়ের পরে জামাতের প্রতি মানুষের যে আগ্রহ তা নিয়ে গালিব বলেন, মূল কারণ হচ্ছে পরিবর্তনের আকাঙ্ক্ষা। জামাতের উচিত অন্যান্য দলের প্রতি কোনো নেগেটিভ কথা না বলে শুধু ভবিষ্যতে ক্ষমতায় আসলে তারা কি কি করবে সেই পরিকল্পনা নিয়ে মানুষের কাছে যাওয়া। মানুষ বিশ্বাস করতে শুরু করেছে যে ইসলামিস্টরা সততা আর যোগ্যতার সঙ্গে জাতিকে নেতৃত্ব দিতে পারে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে আপনাকে আমন্ত্রণ। ভুল থেকে কিভাবে দূরে থাকবেন? অনেকে জানতে চান যে আর ভুল করতে চাই না, পরামর্শ কি? ভুল থেকে দূরে থাকার উপায় হচ্ছে বিগত সময়ে আপনি যে ভুলগুলো করেছেন সেগুলো মনে করা এবং সেই সব ভুলের কারণে আপনি কি প্রায়শ্চিত্ত করেছেন, কি ক্ষতি হয়েছে সেগুলোকেও চিন্তা করে সামনে রাখা। তাহলে দেখবেন ওই সব পুরনো ভুল আর নতুন করে হবে না।
আর অন্যদিকে নতুন ভুল যেন না করেন সেই জন্যে কোনো কাজের আগে বারবার পর্যালোচনা করা। আপনি যদি কোনো অপরাধের মধ্যে ডুবে থাকেন বা কোনো অপরাধের অভ্যাস আপনার মধ্যে থাকে, তাহলে আপনি ধীরে ধীরে চেষ্টা করুন সেই অপরাধের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিবর্গের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার। ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, গাজায় চলমান গণহত্যায় 70,000-এর বেশি মানুষের মৃত্যু প্রমাণ করে যে মানবাধিকার সনদে উল্লিখিত মূল্যবোধগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মানবাধিকার দিবস উপলক্ষে দেয়া এক বিবৃতিতে একথা বলেন তিনি। তিনি আরও বলেন, দুর্ভাগ্যজনকভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ের সব প্রচেষ্টা সত্ত্বেও গাজা ও অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে নির্যাতন এখনও অব্যাহত আছে। জাতিসংঘের সর্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র গৃহীত হওয়ার ৭৭তম বার্ষিকীতে তুরস্কের জনগণ এবং মানবাধিকার পরিবারের সব সদস্যকে শুভেচ্ছা জানিয়ে এরদোয়ান বলেন, মানবজাতির যৌথ মূল্যবোধের প্রতিফলন এই গুরুত্বপূর্ণ দলিল আজও জন্মগত অধিকারের সুরক্ষা নিশ্চিতকারী বৈশ্বিক অঙ্গীকার হিসেবে তার মর্যাদা ধরে রেখেছে। তবে তিনি এও উল্লেখ করেন, বিশ্বজুড়ে বহু স্থানে এই ঘোষণাপত্রে উল্লেখিত নীতিমালা লঙ্ঘিত হচ্ছে, আর শান্তি ও ন্যায়ের মতো ধারণাগুলো ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, গাজা আজ এক বিরাট ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এটিকে যত দ্রুত সম্ভব পুনর্গঠন করা মানবজাতির যৌথ দায়িত্ব। তিনি আরও বলেন, গাজায় ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তির পথ হল যুদ্ধবিরতি আরও শক্তিশালী করা এবং দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়ন করা। এরদোয়ান বলেন, গাজাকে পুনরায় সংঘাতে টেনে নেয়া ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ইসরায়েলের ওপর চাপ বাড়ানো অত্যন্ত জরুরি। ভারতের সংসদের নিম্নকক্ষ লোকসভায় নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনার সময় দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধীর মাঝে তীব্র বাকবিতণ্ডা হয়েছে। বুধবার লোকসভায় দেয়া বক্তৃতায় ভোটার অধিকার অনিয়ম নিয়ে সংবাদ সম্মেলন ঘিরে অমিত শাহকে সরাসরি বিতর্কে বসার আহ্বান জানান রাহুল। জবাবে বিজেপি নেতা পাল্টা বলেন, সংসদে তিনি কিভাবে বক্তব্য দেবেন তা অন্য কেউ ঠিক করে দিতে পারে না। রাহুল গান্ধীর ভোটার তালিকা নিয়ে সংবাদ সম্মেলনের প্রসঙ্গে টেনে হাস্যরস করেন অমিত শাহ। তিনি বলেন, রাহুল গান্ধীর সংবাদ সম্মেলন হাইড্রোজেন বোমা নামেও পরিচিত হয়েছিল। অমিত শাহ বলেন, বিরোধী দলীয় নেতা ভোট চুরির কথা বলেন, অথচ কিছু পরিবার, নেহরু গান্ধী পরিবার হল বংশ পরম্পরায় ভোট চোর। এ সময় প্রতিবাদ জানিয়ে রাহুল গান্ধী জানতে চান, কেন নির্বাচন কমিশনারদের দপ্তরে নেয়া সিদ্ধান্তের জন্য দায়মুক্তি দেওয়া হলো। এ বিষয়ে অমিত শাহ প্রথমে জবাব দিচ্ছেন না কেন। সংবাদ সম্মেলনের কিছু অংশকে বেছে নেয়ার অভিযোগ তুলে রাহুল সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন, আমার 3টি সংবাদ সম্মেলন নিয়ে চলুন সরাসরি বিতর্ক করি। অমিত শাহ, আমি আপনাকে এ বিষয়ে বিতর্কের চ্যালেঞ্জ দিচ্ছি। অমিত শাহের এমন মন্তব্যের জবাবে রাহুল গান্ধী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব রক্ষণাত্মক ও ভীতিকর। অমিত শাহ বলেন, তিনি উস্কানিতে পা দেবেন না। প্রকৃত ভোট চুরি তখনই ঘটে যখন জনগণের রায় অমান্য করা হয়। গান্ধী নেহরু পরিবারকে নিশানা করে অমিত শাহ বলেন, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী নির্বাচনই ছিল প্রথম ভোট চুরির উদাহরণ। তার দাবি, প্রদেশগুলোর কংগ্রেস কমিটির প্রধানদের প্রত্যেকের একটি করে ভোট দেওয়ার কথা ছিল। তখন 28 ভোট পড়েছিল সর্দার বল্লভভাই প্যাটেলের পক্ষে, আর মাত্র 2টি ভোট জওহরলাল নেহরুর পক্ষে। তবু প্রধানমন্ত্রী হন নেহরুজি। অমিত শাহের এই মন্তব্যে লোকসভার বিরোধী দলীয় সংসদ সদস্যরা হইচই শুরু করেন। আরেকটি ভোট চুরির উদাহরণ হিসেবে ভারতের এই স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইন্দিরা গান্ধীর রায়বেরেলির জয় এলাহাবাদ হাইকোর্টে চ্যালেঞ্জ জানানো হয়েছিল, কিন্তু আদালত তা বাতিল করে দেন। এটাই বড় ভোট চুরি। আর এরপর কি ঘটল? এই ভোট চুরি আড়াল করতে তিনি আইন করলেন যাতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। বিরোধী দলীয় নেতা এখন নির্বাচন কমিশনারদের দায়মুক্তির প্রসঙ্গ তুলছেন। আমি জবাব দেব, কিন্তু এ ব্যাপারে তার কি বলার আছে? তখন তিনি নিজেকেই দায়মুক্তি দিয়েছিলেন, শাহ বলেন। এরপর তিনি বিচারপতিদের জ্যেষ্ঠতা উপেক্ষা করে 4র্থ স্থানের একজনকে প্রধান বিচারপতি করেন এবং পরে সুপ্রিম কোর্ট মামলাটি জিতে যান। এটাই ইতিহাস। মনে হয় কেউ তাদের এসব শেখায় না। রাহুল গান্ধীর মা সাবেক কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর প্রসঙ্গ টেনে বিজেপির এই নেতা দাবি করেন, তার বিরুদ্ধে আদালতে একটি মামলা রয়েছে। সেখানে বলা হয়েছে তিনি নাগরিক হওয়ার আগেই ভোট দিয়েছিলেন। অমিত শাহের এই দাবির প্রতিবাদ জানিয়ে কংগ্রেস সাংসদরা বলেন, অভিযোগের কোনো ভিত্তি নেই। শেষ করছি চেঞ্জ টিভির প্রতিদিনের গল্পের আজকের গল্প।
changetv.press, বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, ইউটিউব youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।